এবার গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে জানালেন উপদেষ্টা। বিদ্যুৎ জ্বালানির বকেয়া কমে এখন $60 কোটি। চড়া দামের কারণে পুরনো গাড়িও মধ্যবিত্তের নাগালের বাইরে। হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি বারবিডার। চট্টগ্রাম বিমানবন্দরে সচল হচ্ছে 270 টনের কার্গো স্টেশন। চীনে ফ্লাইটের পরিকল্পনা। সিলেট থেকে ইউরোপে পণ্য যাবে কাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এবার গ্রীষ্মের সহনীয় মাত্রায় লোডশেডিং হবে, যা গ্রাম ও শহরে সমভাবে বন্টন করা হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া $260 কোটি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় আলোচকরা বলেন, দাম নির্ধারণে গ্রাহকদের ঠকাচ্ছে বিপিসি, পেট্রোবাংলা, পিডিবির মতো প্রতিষ্ঠান। ডলার সংকটে এলএনজি আমদানিতে বাধা, স্থানীয় উত্তোলনও দিন দিন কমছে। এমন বাস্তবতায় 2020-21 অর্থবছর থেকে দেশে গ্যাস সরবরাহ নিম্নমুখী। এতে শিল্পে সংকট বেড়েছে, বিকল্প জ্বালানির চাপে বিদ্যুৎ খাতে বেড়েছে উৎপাদন খরচও। নতুন গ্যাস কূপ না মিললে 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা মেটাতে 75% পর্যন্ত এলএনজি নির্ভরতা বাড়তে পারে। এজন্য দরকার হবে আরও 2 FSRU। তাই গ্যাস চুরি, অপচয় রোধ সহ দক্ষ জ্বালানি কৌশলের তাগিদ বিশেষজ্ঞদের। Domestic supply can be stopped first in well-to-do areas. In the last stages, provide subsidy for LPG to poor urban dwellers using ration cards. সেমিনারে আলোচকরা বলেন, গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে পুনরায় দরপত্রের তাগিদ তাদের। যে বিগত সরকারের সময়ে বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। ট্রু প্রাইসিং যদি গ্যাসের করতে হয়, তাহলে অন্তত 20% রেভিনিউ রিকোয়ারমেন্ট কমে যাবে বিদ্যুৎ সেক্টরে, গ্যাস সেক্টরে হচ্ছে এই এবং জ্বালানি সেক্টরে। এই কোম্পানিগুলোর এই বেনিফিটটা নিয়ে তারা কি করছে? এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিদায়ী সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে $320 কোটি বকেয়া রেখে গেছে। এতে সরবরাহকারীরা বাড়তি দাম চাপিয়ে দিচ্ছিল। অন্তর্বর্তী সরকার বকেয়া $60 কোটি নামিয়েছে। সবাই বলছে ইকোনমিতে ডাউনটার্ন ছিল, এখন তো সেটা নাই। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ইউনিট প্রতি খরচ কমানোর চেষ্টা করা হবে। অপরচুনিটি হিসেবে দেখে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আমরা দেখেছি যে জানানো হয়েছে বিদ্যুৎ খাতে আগের বকেয়া ছিল $260 কোটি, যেটা এখন কমে $60 কোটি হয়েছে। সার্বিকভাবে বিদ্যুৎ খাতের অবস্থা এখন কি, আমাদেরকে একটু জানান। তিথি, প্রথমে আপনাকে একটু সংশোধন করতে চাই। এটা $320 কোটি বকেয়া ছিল বিগত সরকারের রেখে যাওয়া বকেয়া। সেই বকেয়া পরিশোধ করা হয়েছে $260 কোটি এবং বর্তমানে মাত্র $60 কোটি বকেয়া রয়েছে, সেগুলো পরিশোধ করার চেষ্টা চলছে। এবং এই বকেয়ার কারণে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন যে যারা সরবরাহকারী ছিল জ্বালানি অর্থাৎ এলএনজি এবং বিদ্যুৎ যা আমদানি করা হয়, তারা কিন্তু বাড়তি জরিমানা বিভিন্নভাবে কিন্তু বাড়তি খরচের চাপ দিচ্ছিল বাংলাদেশের ওপরে। সেই চাপগুলো এখন নেই। আগামীতে এই বকেয়া পরিশোধের মাধ্যমে আরও সাশ্রয়ী দামে এগুলো আমদানি করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মূল যে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের জ্বালানির ঘাটতির কারণেই কিন্তু বিদ্যুৎ খাতের যে বাড়তি খরচ বা এই যে লোডশেডিংয়ের বিষয়গুলো কিন্তু বারবার আসছে। প্রাথমিক জ্বালানি সংকট রয়েছে, যেগুলো আসলে এখন 30-35% কিন্তু এলএনজি আমদানি নির্ভর, পাশাপাশি কয়লা, ফার্নেস অয়েল, এগুলো সবই আমদানি নির্ভর। বাংলাদেশে 2000 সালের পরে থেকে যে পরিমাণ শিল্পায়ন হয়েছে, শিল্পে যে গ্যাসের ব্যবহার বেড়েছে, সেই তুলনায় কিন্তু গ্যাসের অনুসন্ধান যে দেশব্যাপী
করার চাহিদা ছিল সেগুলো কিন্তু কোনো সরকারি আমলে নেয়নি এবং ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে 2016-17 সালে এলএনজি আমদানির দিকে ঝুঁকেছে এবং বড় অঙ্কের কিন্তু বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে এলএনজি আমদানি করতে গিয়ে এবং 2020 সালের করোনা পরবর্তী সময়ে কিন্তু বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় সেই এলএনজি আমদানিও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, এলএনজি আমদানি কমাতে হয়েছে। ফলশ্রুতিতে লোডশেডিং, শিল্প খাতে গ্যাসের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তথ্যে 2010 সালের পর থেকেই কিন্তু চাহিদার তুলনায় বাংলাদেশে গ্যাসের সরবরাহ অনেকটাই কম, যা গত 4-5 বছরে আরও ঘাটতি বেড়েছে এবং ভবিষ্যতে নতুন কোনো গ্যাস কূপ যদি অনুসন্ধান না করা যায়, গ্যাস কূপের যদি সন্ধান না মেলে এবং স্থানীয় উত্তোলন যদি না বাড়ানো যায়, 2030 সাল নাগাদ কিন্তু এই এলএনজির আমদানি নির্ভরতা কিন্তু 75% দাঁড়াতে পারে। তো সেই সংকট মোকাবেলায় গ্যাস কূপ খননের তাগিদ দেওয়া হয়েছে। হরি সাহা, আপনার কাছে জানতে চাইব, আমাদের উপদেষ্টা বলেছেন যে এবার গ্রীষ্ম সহনীয় পর্যায়ে লোডশেডিং করা হবে এবং যে লোডশেডিংটা হবে সেটা সমপর্যায়ে গ্রাম এবং শহরে করা হবে। তো কোন পরিকল্পনা তাদের আছে কিনা এই বিষয়ে? তিথি, এবার কিন্তু 18,000 মেগাওয়াটের চাহিদা নির্ধারণ করা হয়েছে মানে চলতি গ্রীষ্মে, অর্থাৎ গরম বাড়ার সাথে সাথে কিন্তু বিদ্যুতের যে চাহিদা সেটা বাড়বে, কারণ শীতাতপ যন্ত্রের ব্যবহার বাড়ে, পাশাপাশি ফ্যান, বৈদ্যুতিক পাখা এই বিষয়গুলোর কিন্তু চাহিদা তৈরি করে বাড়তি। তো এই চাহিদা পূরণ করার জন্য এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে, পাশাপাশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ আগের তুলনায় বাড়ছে এবং আগামীতে যদি এখন 16,000-15,000-এর মধ্যে চাহিদা রয়েছে, আগামীতে 18,000 মেগাওয়াট যদি চাহিদা হয় তখন কিন্তু ফার্নেস অয়েল ভিত্তিক যেটা একটু বাড়তি খরচ হয় যে বিদ্যুৎ উৎপাদনে, সেই ধরনের বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো হবে, তেমনটি কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি কিছুটা লোডশেডিং দেশবাসীকে সহ্য করতে হবে, কারণ পুরোপুরি লোডশেডিং মুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গেলে প্রচুর পরিমাণে ভর্তুকি গুনতে হবে সরকারকে। আপনারা জানেন যে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ কিন্তু এখনও 11-12 টাকার মধ্যে রয়েছে এবং সেটার বিক্রি করা হচ্ছে 8 টাকা 90-95 পয়সা। এতে করে একটা ভর্তুকির চাপ কিন্তু অনেকটা রয়েছে। সেই ভর্তুকি কমাতে গেলে কিন্তু কিছুটা লোডশেডিং সহ্য করতে হবে, তবে সেটা গ্রাম এবং শহরে সমানভাবেই হবে, এমনটি আশ্বাস দিয়েছেন মাননীয় উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চড়া মূল্যের কারণে এখন মধ্যবিত্তের নাগালে নেই পুরনো গাড়িও, তাই দাম সহনীয় করতে হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিটার। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তারা। এ সময় পুরনো ও নতুন গাড়ির শুল্কায়নের ক্ষেত্রে বৈষম্য দূর করার তাগিদও দেয় বারবিটা। দেশে ব্যক্তিগত যানবাহনের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা পুরনো গাড়ি। নতুন গাড়ির চড়া দামের জন্যই মূলত এসব গাড়ির প্রতি মধ্যবিত্তের আগ্রহ বেশি, কিন্তু উচ্চ শুল্ক আর নিবন্ধন ফি নতুন গাড়ির চেয়ে বেশি হওয়ায় অনেকে তা কিনতে পারছেন না। এখন এমন অবস্থা হয়েছে যে এখন আমি একটা গাড়ি কিনতে চিন্তা করতেছি, কিন্তু এবিলিটি করতে পারতেছি না। সংবাদ সম্মেলনে বারবিটা নেতারা বলেন, ব্র্যান্ড নিউ গাড়ির মালিকানা বদলে কোনো ফি না থাকলেও পুরনো গাড়ির ক্ষেত্রে দিতে হয় 24 থেকে 47 হাজার টাকা পর্যন্ত। ক্রেতাদের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশের রিকন্ডিশন গাড়ির আমদানি ও বিক্রি কমেছে। জীবন রক্ষাকারী বাহন অ্যাম্বুলেন্স আমদানিতেও শুল্কের পাশাপাশি 15% ভ্যাট দিতে হয়, যা প্রত্যাহারের দাবি তাদের। সব মিলিয়ে এ খাত টিকিয়ে রাখতে সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। একটা গাড়ি দেখবেন 25 থেকে 30 বছর কিন্তু কিছু হয় না। সো এটা একটা ইকোনমিক ব্যবস্থা। তারপরে বিপ্লব হতে পারে, উৎপাদন আসতে পারে, দেশে ফ্যাক্টরি হতে পারে এবং সারা দেশের মানুষের আমরা উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে যেতে পারি যদি পলিসিগুলো পরিবর্তন করে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সরকারকে সহায়তা করব, রাজস্ব বাড়বে। হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক কমালে পরিবহন ব্যয় কমার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি করেন এ খাতের উদ্যোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে কোনো ব্যাংকের মালিক ব্যাংকের সম্পদ বা তহবিল নিজেদের স্বার্থে এবং প্রতারণামূলকভাবে অন্যের স্বার্থে ব্যবহার করলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে। কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে অধ্যাদেশটি জারি হবে। অধ্যাদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক
আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে। পাশাপাশি আমানতকারীদের পাওনা দিতে পারছে না, তখন সেটিকে ভালো করার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া যাবে। বর্তমানে দুর্বল কোনো ব্যাংকের পরিচালনা বা অবসায়নের যথাযথ পদক্ষেপ নেওয়ার যথেষ্ট ক্ষমতা নেই বাংলাদেশ ব্যাংকের হাতে। অধ্যাদেশটি পাশ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকে একটি আলাদা বিভাগ গঠন করা হবে। সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেশি হওয়ায় ধান, গম ইত্যাদি ফসলের পরিবর্তে বিভিন্ন ফল চাষে ঝুঁকছেন নাটোরের বেশিরভাগ কৃষক। এতে লাভের পরিমাণও বেড়েছে বলে দাবি তাদের। এ অবস্থা চলতে থাকলে নাটোরে খাদ্যশস্য উৎপাদন কমে গিয়ে বিরূপ প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। নাটোরের একদিকে হালতি বিল, অন্যদিকে চলন বিল। বর্ষায় বিলগুলো পানিতে টইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, গম, পাট সহ বিভিন্ন ফসল আবাদ হতো। তবে এখন পাল্টে গেছে সে চিত্র। কৃষকরা রবি শস্যের বদলে আবাদ করছেন আম, লিচু সহ বিভিন্ন ফল। কৃষকরা জানিয়েছেন, রবি শস্য আবাদে দিন দিন খরচ বেড়েই যাচ্ছে, তবে সে তুলনায় তেমন লাভ হয় না। আবহাওয়ার প্রভাব, কীটনাশকের মূল্যবৃদ্ধি, সার ও শ্রমিকের সংকটে হিমশিম খেতে হয় কৃষকদের। অন্যদিকে আম, লিচু সহ বিভিন্ন ফল আবাদে লাভ হয় বেশি। আবাদ করতে যা সার পাচ্ছি না, সার নিতে গেলে অনেক ডিলারের কাছে গেলে পারে ওই সরকারি সার নাই। কৃষিকাজ লোকজন খাটায় কাজ করব, সেই খাটায় গেলে আমাদের টাকা পয়সা আরো বেশি খরচ হচ্ছে। কোনো ফসল করে লাভবান হতে পারতেছি না, তাই আমরা এখন এই লেবু বাগান, লিচু বাগান করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করতেছি। জেলা হর্টিকালচার সেন্টারের হিসাব বলছে 2021-22 অর্থ বছরে ফল চাষ হয়েছিল 9,862 হেক্টরে। প্রতি বছর ধাপে ধাপে বেড়ে এখন 11,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হচ্ছে বিভিন্ন ফল। মূলত আম, যেটি অসময়ে আবাদের জন্য উৎসাহিত করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিও এসছে যেগুলো অসময়ে আবাদ হচ্ছে, এবং অসময়ে আবাদ হওয়ার জন্য কৃষকরা দাম পাচ্ছে। তবে সারের সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। আর এ নিয়ে কেউ কারসাজি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ডিলাররা অধিক মূল্যে যে সার বিক্রি করে, এই ধরনের কোনো অভিযোগ বা কোনো রকমের কোনো কমপ্লেইন আমাদের কাছে আসেনি। যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। চলতি বছর নাটোরে ধান, গম, পাট সহ অন্যান্য ফসলের আবাদ হয়েছে 1,57,000 হেক্টর জমিতে। গেল 4 বছরে কমেছে 2,000 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।